আচ্ছা, সবার এখন একটাই প্রশ্ন যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? এইটা যেমন তারা নিশ্চিত করতে পেরেছেন, নিশ্চিদ্র নিরাপত্তায়, রক্তপাতহীন লাশহীন ভোটে, সেটা যেমন বিরল। কাউন্টিং এর ক্ষেত্রে তাদের শাস্তি তো অনিবার্য। মেন্টালি ভেঙে পড়েছে, অনেকেই কাউন্টিং এও যাবে না ঠিক করে ফেলেছিল, হেরে তো যাবই, এটা নিয়েই চিন্তিত তৃণমূল। নাকি শ্রীঘরে যাবেন, সেটা তো বলছেন 294টার মধ্যে 300 সিট পেয়ে যাবেন। কখন বলে মানুষ, ফলাফল কি হবে? উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ, তৃণমূল দেখবেন মানুষের রঙ্গ। দফার ভোটে মানুষ ঠিক করেছেন আমাদের যারা ভুলে গেছে এই শাসক তৃণমূল, তাদেরকেও আমরা ভুলে যাব। সেই জন্যেই এই পার্সেন্টেজ 92%-এর মতোই হয়েছে দু দফায়, এবং মায়েরা বোনেরা তারা উৎসাহিত হয়ে ভোট দিয়েছেন। তো দাদা 2021-এ তো দেখা গেছিল যে দক্ষিণবঙ্গ তুলনায় উত্তরবঙ্গে বিজেপি ভালো ভোট মানে ভালো ফল করেছিল, সেই তুলনায় দক্ষিণবঙ্গে বিশেষ ফল করতে পারেনি। এবারে কি মনে হচ্ছে, এবারে কি কিছু পরিবর্তন হতে পারে? সমস্ত রাজ্যের মানুষকে তারা জ্বালিয়ে পুড়িয়েছে, সেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র। কিছু মানুষ তারা তৃণমূলের মিথ্যাকে বিশ্বাস করেছিলেন, তারা সেই বিশ্বাসটা ভেঙে ফেলেছেন নিজে নিজেই। কারণ দেখেছেন যে এরা লুট ছাড়া আর ভুল বোঝানো ছাড়া আর কিছুই করেনি, তাতে আমি এবং আমার ফ্যামিলির ক্ষতি হয়েছে। আচ্ছা, যে যে ছেলে মেয়েগুলো চাকরি চুরি হলো, তার আবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আছে? যে যে মা বোনেদের মান সম্ভ্রম নষ্ট করে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনক মন্তব্য করলেন, কার্যত যারা ক্রিমিনাল বা আততায়ী তাদেরই পক্ষ নিলেন, এবং পুলিশকে কার্যত কোনো কড়া মনোভাব নেওয়াতে নির্দেশ দিলেন না, তার কি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আছে? আবাসের গরিব মানুষের যা যা ঘর, তা যা তৃণমূল চুরি করলো, তার কি আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আছে? এত যন্ত্রণায় মানুষকে ফেলা, তার কি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আছে? তৃণমূল লুট করতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোনো কিছুই বাদ দেয়নি। উত্তরবঙ্গে তারা এক ধরনের বঞ্চনা করে রেখে দিয়েছিলেন, আর দক্ষিণবঙ্গে তাদের বঞ্চনার ধরনটা অন্যরকম ছিল। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভোট লুটের ক্ষেত্রে তারা একটা অন্য পদ্ধতিকে বার করেছিলেন। মানুষকে ভুল বোঝাবার ক্ষেত্রে তৃণমূল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বা ভোট লুট করবার ক্ষেত্রে একটা অন্য পদ্ধতি বার করেছিল। দেখুন, চোরের চুরির সিলেবাস একটা সময় শেষ হয়ে যায়। পশ্চিমবঙ্গের মানুষ যারা অধিকাংশ জন আলোর পক্ষে অন্ধকারের বিরুদ্ধে, তার কোনো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ হয় না। হয়তো কেউ আগে বুঝেছেন, কেউ পরে বুঝতে পেরে গেছি বলে তারা জানান দিলেন। তো তাই এবার উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ, তৃণমূল দেখবেন মানুষের রঙ্গ। এই যে 294টা সিটের মধ্যে এই কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সব মিলিয়ে কতগুলো সিট পাবে বলে আপনারা মনে করছেন? দেখুন, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত মেধাবী নই যে 294টার মধ্যে 300টা সিট পেয়ে যাবে বলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে। কোন বিজ্ঞানে বা কোন যুক্তিতে বা কোন পড়াশোনায় তিনি এটা বললেন, আমার পক্ষে তো বলা সম্ভব নয়। তবে এইটুকু বলতে পারি যে মানুষ তৃণমূলকে যে বিসর্জন দেবেন, নতুন যে সরকার তৈরি করবেন, সেই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। শেষ মুহূর্তে তৃণমূল চেষ্টা করছে যে কি করে কাউন্টিং হলে গন্ডগোল করা যায়, উজ্জুতি করা যায়, ওখানে দাঁড়িয়ে ভোট লুট করবার, ভয় দেখাবার কি পরিবেশ তৈরি করা যায়। তৃণমূলকে জানাতে চাই, ঠিক যেমন ভোট লুট করতে রক্তপাত, বোমবাজি, মৃত্যু, এটা করতে আপনারা বিফল হয়েছিলেন,
এবার গণনা কেন্দ্রেও আপনাদের যাবতীয় চুরি বৃত্তি সেটা বিফল হবে। এই সাধারণ মানুষ বলছে আমরা তো ভোট দিয়েছি, কিন্তু কাউন্টিং এর, আপনি যেমন বললেন কাউন্টিং এর ক্ষেত্রেই সমস্ত বিষয়টা নির্ভর করে, কিন্তু এইবারে যেরকম কড়া নিরাপত্তা আমরা দেখেছি নির্বাচনের সময়, সেরকমটা কি আমরা কাউন্টিং এর ক্ষেত্রে দেখতে পাবো? কিরকম কি একদমই তাই। ব্যবস্থা নিচ্ছেন কেন্দ্রীয় আপনারা? নির্বাচন কমিশন ভোট দানের ক্ষেত্রে যে বিরলতম ঘটনা ঘটিয়ে দেখালেন পশ্চিমবঙ্গে, যে মানুষ মানুষের ভোট দেবে, তিনি তার পছন্দের যে কোনো দলকেই ভোট দিন না কেন, সেইটা যেমন তারা নিশ্চিত করতে পেরেছেন নিশ্চিদ্র নিরাপত্তায়, রক্তপাতহীন লাশহীন ভোটে, সেটা যেমন বিরল, কাউন্টিং এর ক্ষেত্রেও আমাদের সবার বিশ্বাস যে সেম নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা একই রকম নিরাপত্তায় কাউন্টিংটাকেও নিশ্চিত করবেন, যাতে মানুষের ভোটটি যেন ঠিকভাবে গণনা হতে পারে, যেন না কোনো ভেজাল না হয়, এটা নিয়েই চিন্তিত তৃণমূল। এই শিবপুরের মার্জিন কিরকম কি হতে পারে বলে আপনি অনুমান করছেন? দেখুন, শিবপুরের লড়াই বা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলতে পারে, বিজেপির তো লড়াই ছিল না। মানুষের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাল ডাল চাকরি, আবাস, বেকারদের চাকরি, এগুলো কি বিজেপি চেয়েছিল যে আমাদের চাকরি দিন, আমাদের বাড়ি গাড়ি দিন, আমার বাড়ির সামনে রাস্তাটা ভালো করে দিন, ড্রেনটা ভালো করে দিন, আমার বাড়ির সামনের হেলথ সেন্টারটা ভালো করে দিন? এটা কি বিজেপির কোনো কর্মী বলেছিলেন? না। তারা বলেছিলেন যে মানুষ বিপন্ন মানুষকে আপনারা বারবার বলেছেন যেগুলো করে দেবেন, যেগুলো আপনাদের দায়িত্ব এবং কাজ, আপনারা মানুষের থেকে ট্যাক্স নিয়ে যারা তৃণমূলকে ভোট দিয়েছে তাদেরও আপনারা ঠকিয়েছেন। আপনারা কিভাবে আবাসের টাকা যে গরিব মানুষের পাওয়ার কথা তাদেরকে না দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন যারা ধনী তাদেরকে একের পর এক বাড়ি পাইয়ে দিয়ে গেছেন, আর দু একজন যোগ্য যারা পেয়েছেন তাদের থেকে আপনারা গরিব মানুষ তাদের থেকে 20,000 30,000 করে কাটমানি চেয়েছেন। এই যন্ত্রণা কি মানুষ ভুলতে পারবে? তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের লড়াইটাই ছিল সাধারণ মানুষ তার নাগরিক অধিকার সেটা কি করে ফিরে পাবেন। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারধর হুমকি তারা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, সেটা সারা পশ্চিমবঙ্গের মতো শিবপুরে, তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। আমরা গলিতে গলিতে মানুষের কাছে পৌঁছেছি। ইলেকশনের আগে মানুষ বেরিয়ে আমাকে বা আমাদের কার্যকর্তাদের জানিয়েছেন তাদের কি দুর্ভোগ করে রেখে দিয়েছে তৃণমূল। দল মত নির্বিশেষে তারা ভালো থাকতে চেয়েছে, নাগরিকের সম্মান পেতে চেয়েছে। তারা তৃণমূলকে একবারও বলেনি যে আমার পাড়ার আমার গলির কি দুর্ভোগ আপনারা করে রেখে দিয়েছেন। বাচ্চারা স্কুলে যেতে পারে না, বৃষ্টি হলে জল চলে আসে, রান্নাঘরে জল, হাঁটুর উপরে জল, বৃষ্টি না হলেও ড্রেন পাকের জলে মানুষের গোড়ালি চুপে থাকে, দুরারোগ্য ব্যাধিতে তারা ভোগেন, চর্মরোগ সহ নানান ধরনের অসুখ। পানীয় জল থেকে কেঁচো বেরোয়, কোথাও পানীয় জল নেই, রাস্তার উপরে টিউবওয়েলগুলো খারাপ, বাড়ি বাড়িতে জল তো ব্যক্তিগত জল, কিন্তু যে পথিক হেঁটে যাচ্ছে এই গরম রোদ্দুরে তিনি যদি জল খাবেন, কি খাবেন? তৃণমূলের হাওয়া জল? এ তো হতে পারে না। প্রত্যেকটি রাস্তা ভয়ঙ্কর রকম হয়ে রয়েছে, নিকাশি ব্যবস্থা শেষ, জলা জমি সেগুলোকে অবৈধভাবে বুঝিয়ে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক এমপি কাউন্সিলর তারা 2 নম্বরই টাকা রোজগার করেছেন। মানুষ তাকিয়ে দেখে বলেছেন যে আপনারা তো আপনাদেরটা বুঝছেন, আমাদেরটা একটু দেখবেন। যারা বলেছেন তাদেরকে লাল চোখের ভয় দেখিয়েছে, সেই মানুষরা কি চুপ করে বসে থাকবেন? তাই ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা রয়েছেন, যারা হুমকি ধমকি, যাদের জীবন জীবিকা শেষ করে দেওয়া হয়েছে, তারাই যে গলিতে গলিতে ঢুকে মানুষের সমস্যার দিকে নজর দিয়েছে, সেটাকে সম্মান জানিয়েছে মানুষ। এইবারের ভোটে ভরসা রেখেছেন মানুষ এইবারের ভোটে। তাই শিবপুরের যে ভোট, সেই ভোট তারা দলমত নির্বিশেষে এই লড়াই লড়েছেন তৃণমূলের বিরুদ্ধে, আর তাদের পছন্দের বা বিশ্বাসযোগ্য ঝান্ডাটা বা সিম্বলটা তারা বিজেপির পদ্মফুল বেছে নিয়েছে। সুতরাং লড়াই তৃণমূলের বিরুদ্ধে মানুষের, আর মানুষের ভরসার সিম্বল হয়ে গেছে দলমত নির্বিশেষে পদ্মফুল। তাই ফলাফল কি হবে
সেটা ঠিক করবেন মানুষ। মানুষের নিজের ভোট দেওয়ার উপরেই তার ভবিষ্যৎ দাঁড়িয়ে। বিজেপি তার ভরসা মাত্র, বিজেপি তার আশ্বাস মাত্র। তারা ভরসা রাখছেন যে তৃণমূলের বিকল্প সরকার হিসেবে কংগ্রেস বা বামেদের কোনো সরকার নয়, যাদেরকে তারা নিয়ে এসেছিলেন, পরীক্ষা করেছিলেন, কিন্তু কিছুই হয়নি বলে আবার প্রত্যাখ্যান করে ফেরত পাঠিয়ে দিয়েছেন, তারা নয়। ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে যে রক্তপাত লুটহীন ভোটে প্রায় 20টি রাজ্যে হিন্দু মুসলমান সবাই মিলে, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গৃহবধূ, যুবকেরা মিলে যে সরকারকে নিয়ে এসেছে, যেখানে আমার রাজ্যের বেকার শিক্ষিত যুবকেরা বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে, হয় পরিযায়ী শ্রমিক হয়ে বা শিক্ষিত বেকার হয়ে চাকরি করতে চলে যাচ্ছেন, তারা স্লোগান তুলে বলেছেন যে যদি বেঁচে থাকবার জন্য ইমিগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যেই যেতে হয়, বিজেপি শাসিত রাজ্যে, যদি শিক্ষিত ছেলে মেয়ে হিসেবে বাবা মায়ের মুখটাকে ছেড়ে দিয়ে যদি বিজেপি শাসিত রাজ্যেই চলে যেতে হয়, তাহলে পশ্চিমবঙ্গকে বিজেপি শাসিত রাজ্য আমরা বানাবো, যাতে আমরা আমাদের পরিবারের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে থেকে রোজগারের জায়গাটা ফিরে পেতে পারি এবং আত্মীয় স্বজনের সঙ্গেই থাকতে পারি। এটা আমার কথা নয়, শিক্ষিত যুবকরা এই কথা বলছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়রা ভয় পেয়ে গেছেন, তারা বিভিন্ন নাটক করছেন। চোরেরা বলছে চুরি হয়ে গেল বলে এমন কথা বলছেন। লাফটার শো যে চ্যালেঞ্জার যারা হয় তারাও লজ্জা পেয়ে গেছেন, অভিনয় করছেন তারা অদ্ভুত রকম ভাবে, কোনো অজুহাত খুঁজে পাচ্ছেন না তারা। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294টার মধ্যে 300 সিট পেয়ে যাবেন। কখন বলে? মানুষ যখন ফিউজ উড়ে যায়। ফিউজ তাদের উড়ে গেছে, উড়িয়ে দিয়েছে মানুষ, আর মানুষের বিশ্বাসের দল, ভরসার দল হিসেবে তারা বিজেপিকেই বেছে নিয়েছেন। আপনারা দেখেছেন যে কি কি নাটক হয়ে গেল। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন স্ট্রং রুমে। আসলে তৃণমূলের যারা কর্মীরা ছিলেন, যারা জেনারেলি চুরি জচ্চুরি হুমকি ধুমকিতেই অভ্যস্ত মানবিকতার বদলে, তারা দেখেছেন এবার আমাদের হাতে কাজ নেই, আমরা চুরি করতে পারলাম না, মানুষকে খুন করতে পারলাম না, বোম মারতে পারলাম না, আটকাতে পারলাম, তাই তারা মেন্টালি ভেঙে পড়েছে। অনেকেই কাউন্টিংয়েও যাবে না ঠিক করে ফেলেছিল, হেরে তো যাবই। তাই মিথ্যে টোটকা মমতা বন্দ্যোপাধ্যায় বার করলেন, করে একটুখানি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো কিছু পরিকল্পনা করলেন, এবং অতি নাটক করতে গিয়ে যেমন অভিনেতা অভিনেত্রী আমরা যেমন ভুল ডায়লগ বলে ফেলি, তেমন আমাদের থেকেও চড়া দাগের অভিনয় করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেললেন 294টার মধ্যে 200 কেন, আমরা 300 আসনই পেয়ে যেতে পারি। এত দ্বারা প্রমাণিত হয় যে কারা নিজেকে ঠিক রাখতে পারছেন না। মানুষের বিরোধী হিসেবে তৃণমূল শটান দাঁড়িয়েছিল, তাই মানুষ মানবিকতার বিরুদ্ধে যারা রয়েছেন, যারা নাগরিকদের বিরুদ্ধে রয়েছেন, তাদের বিসর্জন দিয়ে তাদের ভরসার দলকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আনতে চাওয়ার আভাস দিয়ে দিয়েছেন। গতকাল যেমন দেখলাম যে ইভিএম এ কারচুপির আশঙ্কা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রায় 3 ঘন্টা শাখাবাদ মেমোরিয়াল স্কুলের চত্বরে ছিলেন পাহারা দেওয়ার জন্য। কি পাহারা দিলেন তিনি? তিনি পাহারা দেওয়ার কি? ছুঁচো কেঁচো ব্যাং মানুষ কেবিতে ঢুকতে পারবে না ওই সিল হয়ে যাওয়া দুর্গের মাধ্যমে। তিনি কি পাহারা দেবেন? তিনি নিজের দলের ভোটটাকেই তো পাহারা দিতে পারলেন না। মানুষকে যেভাবে তিনি পরিকল্পিতভাবে, একটাও ক্রিমিনালকে তিনি অ্যারেস্ট করেছেন, যারা মানুষকে হুমকি ধুমকি লুটপাটে জর্জরিত করে রেখেছেন পশ্চিমবঙ্গে। তাঁর দলকে তো ভোট দিয়েছিলেন যারা, তাদেরও যে নাগরিক অধিকার লুট হয়েছে, তাদেরও যে চাকরি বাকরি, আবাস, রাস্তা ঘাট সবটা যে লুট হয়েছে, যারা লুট করেছে তার দলের কোন নেতাকে তিনি ধরেছিলেন, ভরেছিলেন জেলে? না তো, তিনি তো পুলিশ মন্ত্রীও বটে। উল্টে যারা যারা ধরা পড়েছিল কোর্টের নির্দেশে বিভিন্ন তদন্তকারী এজেন্সির দ্বারা, তিনি তাদেরকে ভালো ছেলে বলেছেন। চালচোর ডালচোর বালুকে তিনি ভালো ছেলে বলেছেন। অনুব্রত মণ্ডল গরু এবং কয়লার জন্য যিনি জেল খেটে বেরিয়েছেন, তার নামে প্রশংসা করেছেন।
তিনি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে আমাদের সমাজের মেরুদণ্ড যিনি ভেঙে দিয়েছেন। 8,000 স্কুল একটার পর একটা বন্ধ করে গেছে যে ডিপার্টমেন্ট, সেই পার্থ চট্টোপাধ্যায় জামিনে অসুস্থতার কারণ দেখিয়ে বেরিয়ে আসবার পরেই তাকে বিধানসভায় দুটো গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়ে তিনি প্রমাণ দিলেন মমতা নিজের চেনা চোরকে চায়। তিনি তো মানুষের পক্ষে নয়, তিনি প্রমাণ দিয়েছেন। তো তাই তার কাছে নাটক করা ছাড়া আর কোনো কিছু নেই, এই কথা বলছেন পশ্চিমবঙ্গের মানুষ। তিনি স্ট্রং রুম পাহারা দেওয়ার কে? তার কি অধিকার আছে? আমাদের কারণ নেই, কোনো নাগরিকেরই নেই। এর আগের নির্বাচনগুলো তো আমরা দেখেছি, মানে মমতাকে তো কখনোই এতটা ভয় পেতে দেখা যায়নি। এবারে কি উনি বুঝতে পেরে গেছেন যে ওনার সময় ঘনিয়ে এসছে? কারণ তিনি বুঝতে পেরে গেছেন যে তার যুদ্ধ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সঙ্গে নয়, তিনি বুঝতে পেরে গেছেন যে তার যুদ্ধ আসলে নাগরিকের সঙ্গে, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, যাদের তিনি প্রতারিত করেছেন এবং যারা প্রত্যেক মুহূর্তে এই প্রতারণা নিয়ে যারা লড়াই করেছে, সেই ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, যাদের 300 জনকে খুন হতে হয়েছে মানুষের কথা বলবার জন্য তৃণমূলের হাতে। পশ্চিমবঙ্গের জনগণ তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরোধী, নিজেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কাজকর্ম, এবং বিজেপিও বিরোধী। তাই যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে, যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে, নাগরিক অধিকারের পক্ষে লড়াই করছে, সেই সমস্ত বিরোধীরা এক হয়েছেন চোরেদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের বিরুদ্ধে। তাই তিনি টেন্সড। একই চিত্র দেখা যাচ্ছে যে ক্ষুদিরাম অনুশীলন সমিতিতে, সেখানে শশী পাঁজা এবং কুণাল ঘোষ মন্তব্য করছেন স্ট্রং রুমে বহিরাগতদের ঢোকানো হচ্ছে। কোন বহিরাগত? বহিরাগত বলতে কি বলে বলতে পারবেন? দুর্ভাগ্যজনক এই বহিরাগত শব্দটা ভারতবর্ষের সংবিধান বিরোধী শব্দ। এরা যে কত বড় সংবিধান বিরোধী এবং কত বড় মিথ্যাচারী তারা নিজেরাই প্রমাণ করেছে। তাদের দল চুরিচামারির জন্য ভারতবর্ষের অন্য রাজ্যে দাঁত ফোটাতে পারেনি, খাতা খুলতে পারেনি। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় দল। নির্বাচন বা যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হলে যেমন যে কোনো রাজনৈতিক দলের লোকজন অন্য রাজ্যে আসেন, এটা নিয়ম। এর আগে যখন কংগ্রেস শাসন ক্ষমতায় ছিল, কংগ্রেসের বহু নেতা কেন্দ্রীয় স্তরে তারা পশ্চিমবঙ্গে আসতেন, বামেদের আসতেন, কেউ তো ভোলেন। ঠিক তেমনই ভারতবর্ষের বৃহত্তম দল, পৃথিবীর সব থেকে বড় দল, বিজেপির নেতারাও এখানে আসেন। তাদেরকে বহিরাগত বলা। আর বাংলাদেশিদের তারা আপনগত করে নিয়েছিলেন ভুয়ো ভোটের জন্য। দুর্ভাগ্যজনক। তারা বহিরাগত বলছেন দেশের প্রধানমন্ত্রীকে। তিনি তার দেশের গঙ্গাতে সাধারণ নৌকায় উঠলে তারা নোংরা কথা বলছে। আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশে মুড়ি খেলে সেটাকে নিয়ে নোংরা কথা বলছেন। ইস্যু নেই তো, বিধ্বস্ত। আমরা কখনো বলেছি যে ইউসুফ পাঠান তিনি বহিরাগত? একবারও বলেনি। আমরা কখনো বলেছি যে কীর্তি আজাদ তৃণমূল দল যে বহিরাগত নিয়ে কথা বলে, যারা বাংলাকে চেনেনি না, তারা এখানের এমপি হয়েছেন, তিনি বহিরাগত? ভারতীয় জনতা পার্টি একবারও বলেছে? নাকি বলেছি আমরা যে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের এমপি তারা বহিরাগত? বা সাগরিকা ঘোষ, যারা বাইরেই থাকেন, যারা বাংলার কিচ্ছু চেনেন না, একবারও বলেছি আমরা বহিরাগত? না। ভারতবর্ষের মধ্যে যারা মানুষ, আমার দেশের সংবিধান, আমার দেশের গণতন্ত্র সেই অধিকার দেয় যে কোনো জায়গায় চলাফেরা করবার। এবার তৃণমূল চোর বলে অন্য রাজ্যের লোকেরা ভয় পেয়ে যায়, এটা তাদের প্রবলেম। তারা চুরি ছেড়ে দিক, তাদের আবার দেখবেন মানুষ অন্তর্গত করবার চেষ্টা করবে, কিন্তু সেই অবকাশ বোধহয় বা সময় তাদের নেই। পেশেন্ট যখন আইসিসিউতে ঢুকে যায় তখন আর কমলা লেবু নিয়ে গিয়ে দেখা করে পেশেন্ট বাঁচাবার কোনো রকম অবস্থায় থাকে না। তৃণমূলের সেই দশা তারা নিজেরাই নিজেদের করেছে। তারা বিরোধিতা করেছে মানুষকে, বিরোধিতা করেছে সভ্যতাকে, মানবিকতাকে, সংবিধানকে। তার ফলাফল মানুষ নিশ্চয়ই দেবেন। 4 তারিখের প্রতীক্ষায় আমরা।
দুই দফায় যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, প্রায় 93% ভোট সেখানে পড়েছে এবং বেশিরভাগ এক্সিট পোলেই দেখা যাচ্ছে যে বিজেপি সেখানে এগিয়ে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছে যে বাংলার এটা ট্রেন্ড, যখনই নতুন দল কোনো ক্ষমতায় আসে 180 সিট তারা পাবে। মানে এই বিষয়টার সাথে কতটা মানে সমর্থন দেখুন, করছেন এটা আপনি? আমি সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যথার্থ কথাই বলেছেন। এটা শুধু ওনার কথা নয়, এইটাই তো মনোভাব মানুষের। যেমন চলছে চলুক, তাতে আমার কোনো অসুবিধে নেই। যখন সুশাসন চলে তখন এই ভোট 70-80% বেশি পড়ে না। বাকি লোক বাড়িতে বসে ছুটি কাটাবার মুডে থাকেন যে প্রতিবেশী ভোট দিয়ে আসুক, তিনি যা ঠিক করবেন তাই আমি মেনে নেব, অসুবিধা তো নেই। কিন্তু যখনই প্রবণতাকে মানুষ ভাঙে, যখন সবাই মিলে বেরিয়ে পড়ে ভোট দেওয়ার জন্য, তখন মানুষ বোঝে যে আমি যদি ঘুমোই তাহলে আমার ভবিষ্যৎ ঘুমোবে, যা চলছে তা ঠিক চলছে না। এক্সিট পোল বলুন, যে কোনো অভিজ্ঞ সংস্থাগুলোর, তারা ওই একই রকম ঘটনাই তো বলছে। মানুষের এই 90% উপরে ভোট দেওয়া সরকার পাল্টাবার বাতাবরণ তো দেয় সারা পৃথিবীতে। এ তো অন্যথার কোনো কিছু নেই, যথার্থ কথাই বলেছেন সম্মানীয় বিরোধী দলনেতা, বা যারাই বলছেন তারা এটা জানেন। আচ্ছা, সবার এখন একটাই প্রশ্ন যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন। অমিত শাহ সেখানে জানান যে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি এখানকারই বাঙালি একজন হবেন। তো আপনাদের কি ধারণা, মানে কি মনে হচ্ছে এই বিষয়ে? দেখুন, আমাদের সাংগঠনিক দল এইভাবে আমরা আমাদের কোনো আহ, আগে থেকে কোনো ঘোষণা আমরা করতে পারি না। একদম রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, যে কোনো সাংগঠনিক দলের ক্ষেত্রে তৃণমূলের মতো আর কি পিসি ভাইপো দুজনের দল, এই ধরনের দল যেগুলো নয়, তারা নিজেরা খুব সুচারুভাবে সিদ্ধান্ত নেন। তো ফলত সেই ক্ষেত্রে উচ্চ নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন। আমরা কেউ কাউকে পছন্দ করতে পারি, কেউ কাউকে ব্যক্তিগতভাবে আমরা ভালোবাসতে পারি, কিন্তু দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কে হবে বা কে হবে না। এটা বরাবরই, যদি আপনারা এর আগে যে যে রাজ্যগুলিতে নির্বাচন হলো সেই গতানুগতিকতা যদি আপনারা দেখেন, যে বিজেপির মতো এত শক্ত একটা সাংগঠনিক দল, কাউকে খুশি করতে তারা কোনো কিছু করে না, আর কোনো একজন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন না। রাজ্যের কমিটি, কেন্দ্র কমিটি চূড়ান্ত রকমভাবে অমিত শাহজি, মোদিজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নীতিন নবীনজি, তারা সবাই মিলে বসে যেটিকে সিদ্ধান্ত নেবেন, যে নামটিকে বেছে নেবেন, আমরা আনন্দের সঙ্গে সেটাকেই মানব। এই মনোভাবেই আমরা চলি। তাই আমাদের ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দ সেটা খুব একটা ভ্যারি করে না। তো অন্য প্রসঙ্গে আসি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজির হলেন আজকে সুজিত বসু। ভোটের আগে অনেকবার তাকে ডাকা হয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি। হাইকোর্টের নির্দেশের আজকেই হাজিরা দিলেন। কি মনে হচ্ছে, সুজিত বসু কি এবার গ্রেফতার হতে পারেন? দেখুন, এটা একান্তই আইনি ব্যাপার। এটা সম্ভবত ইডি দেখেছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, বহুবিধ হিসাব বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত বিষয় বলে আমি শুনছিলাম। যেহেতু নিজে প্রার্থী, ফলত তার তো একটা ব্যস্ততা থাকেই, ফলত খুব একটা বেশি জানতে পারিনি। যতটা এটাই জানতে পেরেছি, তিনি প্রভূত যে সম্পত্তি করেছেন এটা তো সবারই জানা, শুধু তিনি নয়, তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীরাই। এবার তার মধ্যে কেউ আগে যাবেন, কেউ পরে যাবেন, আইনের কাছে দাঁড়াবেন, তার যে সম্পত্তি বা অর্থ, সেটা পরিশ্রমের রোজগার না ফুটকড়াইয়ের টাকা, তারা হিসেব দেবেন। সম্মানীয় বিচারপতিরা আমাদের দেশের আইন অনুযায়ী পক্ষে বা বিপক্ষে যেদিকেই মতামত যাবে সেই অনুযায়ী রায় দেবেন। সেই অনুযায়ী তিনি নিজের ঘরে থাকবেন নাকি শ্রীঘরে যাবেন, সেটা তো আইন ঠিক করবে। অপরদিকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল, নির্বাচনের আগে যিনি গ্রেফতার হয়েছিলেন এই যে আইপ্যাক মামলায়, তিনি জামিন পেলেন। কি মন্তব্য করবেন এই বিষয়ে? পেতেই পারেন, আইনি বিষয়। আমাদের ভারতবর্ষের আইন, সেই ক্ষেত্রে সম্মানীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা নিজস্ব এখতিয়ারে চলেন। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি
তারা বিন্দুমাত্র তোয়াক্কা করেন না। দু তরফের ক্ষেত্রেই যারা অভিযোগকারী এবং যারা অভিযুক্ত তারা যাবতীয় তথ্য প্রমাণ ফেলেন এবং সেই অনুযায়ী আর্থিক তছরূপে যদি কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমার দেশের সর্বোচ্চ শাস্তি তো 7 বছরের। তো ফলত সেই ক্ষেত্রে তারা খুঁটিয়ে দেখেন যে তারা জামিন দেবেন নাকি দেবেন না। একান্ত বিচার ব্যবস্থার ব্যাপার। এখানে আমাদের কোনো কিছু পছন্দ হতে পারে, যে কোনো মানুষেরই কোনো বিষয়ে আদালতের কোনো রায় অপছন্দ হতে পারে, কিন্তু তৃণমূলের মতো আমরা আদালত তুলে দেবো, বিচারপতিদের আক্রমণ করব, এই যে অশোভন কাজ, অসাংবিধানিক কাজ, আমরা তো সেটার মতো নই। তাই পরিষ্কার আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন, সম্মানীয় বিচারপতিরা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে কিছু বলবার নেই। তবে যারা দোষ করেছে তাদের শাস্তি তো অনিবার্য, যদি কেউ না করে থাকেন ভালো। এই যে এত এত যে কাণ্ডে যারা জড়িত রয়েছে, এত দুর্নীতির মধ্যে যারা জড়িত রয়েছে, 4 তারিখের পর কি তাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, রাজ্য সরকার বিভিন্ন রকম ভাবে, মানে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার, আপনারা জানেন যে তদন্তের ক্ষেত্রে বা কাউকে গ্রেপ্তার করবার ক্ষেত্রে নিজস্ব প্রচুর ক্ষমতা প্রয়োগ করে তাদের রিলিফ দেওয়ার চেষ্টা করেছেন। কারণ সেই লুট বা চুরির টাকা শাসক দল পেয়েছে বলে প্রমাণও পাওয়া গেছে। তারা ডিলে করেন, দেরি করেন, ঝোলান বারবার, যে কারণে যে যে বিচারগুলো সুপ্রিম কোর্টে দ্রুত হয়ে যাওয়ার কথা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই তৃণমূলের তারা বিভিন্ন রকমভাবে এক একটা করে দাবি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যায় যাতে বিচার পদ্ধতি দেরি হয়। দেরি হতে পারে, প্ল্যাটফর্মে লোক একটু বেশি দাঁড়াতে পারে, ট্রেন কিন্তু ঠিক আসে, তখন উঠতেই হবে। 2য় দফার ভোটও শেষ হয়ে গিয়েছে। এই রকম শান্তিপূর্ণ ভোট আগে কখনো দেখা যায়নি। এর কৃতিত্ব কাকে দেবে? এর কৃতিত্ব একদম প্রথমেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তার সঙ্গে ভারতীয় জওয়ানরা, যারা নিরপেক্ষতার সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তারা আচরণবিধি সম্পর্কে সতর্ক করেছেন, সেটা শাসক হোক বিরোধী হোক সবাইকে। এবং প্রথম থেকে তারা নজর রেখেছিলেন যে গণতন্ত্রের এই উৎসব যেন উৎসবই হতে পারে মানুষের জন্য। যে কোনো মানুষ যাতে তার পছন্দের রাজনৈতিক দলকে বর্তমান পরিপ্রেক্ষিত বিচার করে যেন তার মতদানটি করতে পারেন। এবং যে কারণেই 92% ওপরে ভোট পড়েছে এবং এই শিবপুর বিধানসভা কেন্দ্র আমাদের, সেখানে ভোট পড়েছে 92.6%। 1.5 ঘন্টা বৃষ্টিতে, প্রায় সকালবেলা 11টা থেকে 12টা, 12:30 অবধি একটু বৃষ্টিতে একটা বাধা এসছিল, কিন্তু সেই বৃষ্টি থামবার সঙ্গে সঙ্গেই যারা নাগরিকেরা রয়েছেন তারা কিন্তু নিজের দায়িত্ব পালন করবার জন্য পৌঁছে গেছেন। যেটা উল্লেখযোগ্য সব থেকে বেশি, জেনারেলি যারা সচেতন মানুষ রয়েছেন তারা প্রতিবারই যেমন চলছে চলুক, কোনো শাসকের রাজত্বের শাসন ঠিকই তো আছে, যখন এটা মনে করেন তখন ওই ম্যাক্সিমাম 70-80% ভোট পড়ে, কিন্তু তার উপরে পড়ে না। বাকিরা মনে করে নেন যে যেমন চলছে চলুক, ঠিকই আছে, তাই অন্যেরা ভোট দিক, আমরা একটু পরিবারের সঙ্গে সময় কাটাই, গরমে ছুটির দিন মেনটেন করি। কিন্তু যখন এই প্রবণতার বাইরে 80%-এর ওপর যখন ভোট প্রয়োগের অনুপাত হতে শুরু হয়, তখন মানুষ কিন্তু স্পষ্ট আভাস দিয়ে দেন যে পদ্ধতিতে রাজ্য পরিচালনা চলছে, নাগরিকেরা যেভাবে রয়েছেন তা নিয়ে তারা একদমই খুশি নন। এবং এই ক্ষেত্রে খুব স্বাভাবিক প্রবণতা তৈরি হয় শাসকের অবহেলা বা অপদার্থতার বিরুদ্ধেই এই ঝাঁকে ঝাঁকে ভোটটা পড়ে, যে আমি ঘুমোলে আমার ভবিষ্যৎ ঘুমিয়ে পড়বে, তাই আমার পরিবার, আমার মেয়ে, আমার ছেলে যাতে বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে না পারে,
আমার বাড়ির মেয়েরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, যেভাবে চলছে, প্লাস যেভাবে নাগরিক যে অধিকার, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট যা ভয়ঙ্কর হয়ে রয়েছে, যা শাসক দল কাজ করে করেও করেনি, অনুপ্রবেশকারীদের একটা বাঁচাবার চেষ্টা শাসকের, এই সব থেকে আমি আমার রাজ্যকে, আমার রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এবং আমি যদি বাড়িতে ঘুমোই, তো তাহলে আমার পরিবার এবং তার ভবিষ্যৎও ঘুমোবে। তাই সেই ঘুমটাকে বাদ দিয়ে যেভাবে মানুষ ভোট দিয়েছেন দুটো দফাতেই, তা বিরলতম ঘটনা। এবং এই ধরনের ঘটনায় মানুষের ইনভলভমেন্ট প্রমাণ করে যে তারা বদল চাইছেন। দাদা, আপনার এলাকাতে দ্বিতীয় দফায় ভোট হয়েছে, কি বুঝছেন এখানকার পরিস্থিতি? ফলাফল কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এই রক্তপাতহীন, লুটহীন ভোট যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে এবং আমাদের জওয়ানেরা নিরপেক্ষতার সঙ্গে উৎসবের পরিবেশ মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে যেভাবে তৈরি করে দিয়েছিলেন, তাতে অবশ্যই যেভাবে শাসকের অবহেলায় তাদের নাগরিক জীবন স্তব্ধ হয়ে গিয়েছিল, কোনো ডেভেলপমেন্টই তারা দেখতে পাচ্ছিলেন না, রোজগার কমে যাওয়া, আমার শিবপুরের এখানে রাস্তা ঘাট, ড্রেন, সিগন্যালিং ব্যবস্থা নেই ট্রাফিকের ক্ষেত্রে, হেলথ সেন্টারগুলো ধুঁকছে, যে হেলথ সেন্টারগুলো বিশাল্যকরণের মতো মধ্যবিত্ত এবং গরিবকে চিকিৎসার সুযোগ দিত। কারণ সবার প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাবার মতো তো আর্থিক অবস্থা নেই, এবং তৃণমূলের শাসনে সেই রোজগার আরো খতম হতে হতে গেছে, শেষ হতে হতে গেছে। তারা নিষ্কৃতি পেতে চাইছেন। এবং সব থেকে বড় কথা, দীর্ঘ 15 বছরের তৃণমূলের এই রাজত্বে তৃণমূলের যারা এমপি, এমএলএ বা কাউন্সিলররা রয়েছেন, তারা নিজেরা অসৎ উপায়ে বড়লোক হওয়া ছাড়া, নিজেদের পেশি শক্তির আস্ফালন, হুমকি ধুমকি রাজনীতি, সেটাকে নিয়ে ভাবা ছাড়া মানুষের কি কি প্রয়োজন, মানুষেরই ট্যাক্সের টাকা যা তাদের খরচ করা উচিত, নাগরিককে যে মিনিমাম সম্মানটুকু দেওয়া উচিত, সেটা তারা ভুলে গিয়েছিলেন। যে নাগরিকেরা বামপন্থীদের চলছে না চলবে না ধর্মঘট এটা করে ডুবিয়ে দিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গকে, যে কারণে মানুষ 34 বছরের বাম শাসনকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের উপলব্ধিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন, যে গরিব বাড়ির মেয়ে, তিনি নিশ্চয়ই মধ্যবিত্ত এবং গরিবদের উপকারটা দেখবেন। সেখানে তারা বড় ধাক্কা পেয়েছেন। কয়েক বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব এবং মধ্যবিত্তের পক্ষে না দাঁড়িয়ে গরিব এবং মধ্যবিত্তের যা যা অধিকার, সেগুলো যেভাবে তারা লুট করেছেন, চাকরি বাকরি, চাল ডাল, রেশন, নাগরিক পরিষেবা, এটাকে তারা প্রতারণা হিসেবে দেখেছেন। তাই এবারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই প্রতারক সরকারের বিরুদ্ধেই তারই কমিটেড ভোটাররাও দিয়েছেন। এমনটা নয় যে যারা তৃণমূলের প্রতি বরাবরই বিরোধী মনোভাব পোষণ করেন তারাই দিয়েছেন। তৃণমূলের যারা ব্যাংক ভোটার, যারা তৃণমূলের যাবতীয় মিথ থেকে জোর করে সত্যি হিসেবে বিশ্বাস করেন এত সামাজিক ক্ষয়ক্ষতি দেখে, তারাও কিন্তু এবারে মনে করেছেন না, এনাফ ইজ এনাফ, অনেক তোমাদের মিথ থেকে সমর্থন করে সুযোগ দিয়েছে শুধরে নেবার, কিন্তু তোমরা মানুষ বা নাগরিক বা জনগণ তাদের মিনিমাম যে অধিকারটা পাওয়ার বারবার সুযোগ পাওয়ার পরেই তোমরা বঞ্চনা করেছো। তাই তোমরা যেমন মানুষকে ভুলে গেছো, তোমরা যেমন দায়িত্ব ভুলে গেছো, তাই দুটো দফার ভোটে মানুষ ঠিক করেছেন আমাদের যারা ভুলে গেছে এই শাসক তৃণমূল, তাদেরকেও আমরা ভুলে যাব। সেই জন্যেই এই পার্সেন্টেজ 92%-এর মতোই হয়েছে দু দফায়, এবং মায়েরা বোনেরা তারা উৎসাহিত হয়ে ভোট দিয়েছেন।
যে যে মিথ্যে তৃণমূল বলবার চেষ্টা করেছিল তাতে তারা সাড়া দেননি বলে এই শিবপুরের ভোটের সময় বহু গলিতে তৃণমূল মানুষের বিরুদ্ধে তাদের থ্রেট করেছেন, গলিতে আপনারা ভোট দিতে যাবেন না। অর্থাৎ তৃণমূল যে জনবিরোধী তা তারা প্রমাণ করবার চেষ্টা করার একটা প্রয়াস নিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, ইলেকশন কমিশন অত্যন্ত দায়িত্ব এবং সচেতনতার সঙ্গে সেই সমস্ত ক্রিমিনালদের ঝেঁটিয়ে বিদায় করেছেন। তাই তৃণমূলের মন খারাপ যে এইবার তারা সেইভাবে চুরির ভোট করতে পারলেন না, বোমাবাজির আতঙ্ক তৈরি করে মানুষকে ঘরেই জমা রেখে দিতে পারলেন না, তারা ভোট লুপ্ত করতে পারলেন না। প্রতি বছর 20টা 50টা করে যে তারা লাশ ফেলেন, তৃণমূল এবার কোনো লাশ ফেলতে পারলো না, রক্তপাত করতে পারলো না। এই ভোট বিরল। এবং যারা যারা নির্বাচন কমিশনকে নিয়ে মিথ্যে সমালোচনা করেছিলেন, তৃণমূলকে ঘুরিয়ে সাপোর্ট করেছিলেন বামেদের একাংশ, কংগ্রেসের একাংশ, তারাও কিন্তু এবার স্বীকার করতে বাধ্য হচ্ছেন আসল সত্যিটাকে, যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে সংবিধানের যা নিয়ম সেটাকে মান্যতা দিয়েছেন এবং মানুষ সত্যিকারেরই গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার সুযোগ পেয়েছেন এই নিশ্চিদ্র নিরাপত্তার জন্য, যা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ দেখেনি, এই দেখল। অসংখ্য ধন্যবাদ।